জেনারেল ওয়াকার যেহেতু শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিতে পেরেছেন, সেই জন্য আপনাদের সরকারের উপর এই সামরিক বাহিনীর প্রভাব কতটা ছিল, মানে সরকারের উপরে অনেক তার প্রভাব ছিল কিনা? জেনারেল ওয়াকার আমার অত্যন্ত পরিচিত। আমি যতটুকু জানি, কারণ ভিতরের খবর আল্লাহ তালাই বলতে পারবে, বাট আমি যতটুকু জানি হি ইজ এ ফেয়ার ডিল করার মানুষ। আরেকটা জিনিস মনে রাখ, যে আর্মি চিফ হলেই যে সে নিজের সিদ্ধান্ত সবকিছু করে ফেলতে হবে তা নয়, বিকজ হি হ্যাজ টু লুক আফটার সাচ এ লার্জ ফোর্স। হ্যাঁ, এতগুলো অফিসার, এতগুলো সিনিয়র অফিসার আন্ডার কমান্ড, যে প্রধান উপদেষ্টা এবং আর্মি চিফের মধ্যে অনেক দূরত্ব শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটা জায়গায় একটা সমস্যা বোধহয় হয়েছিল, যেটা আমি রিউমার কেন, উনার ক্যাবিনেটের একজন তো বললেন যে বুকে পাথর রেখে ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন ওয়াকার সাহেব। আমার কাছে এটা রিডিং হয়েছিল যে আপনারা এটা তাকে দিয়ে বলাইছেন না। আচ্ছা, আমি আপনাকে একটু মনে করে দিই, একটা বিদেশি বার্তা সংস্থার সাথে ইন্টারভিউ দিতে গিয়ে জেনারেল ওয়াকার বলে ফেললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তখনও পর্যন্ত আপনারা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিচ্ছেন না যে ইলেকশনটা কবে হবে। তো সেই সময় আমরা বাইরে গুজব এরকম শুনতে পাচ্ছি যে আপনারা 3 বছর থাকতে চান, কেউ কেউ বলতেছেন আপনারা 5 বছর থাকতে চান। তো সেই ক্ষেত্রে আর্মি চিফ দ্রুত ইলেকশন দেওয়ার ব্যাপারে আপনাদের চাপ দিল কিনা? শোনেন, প্রাইভেটলি কে কি বলছে আই ডোন্ট নো, কিন্তু ক্যাবিনেটে কখনো এটা নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ইউনূস সাহেব তো পরিষ্কার করে বলতেছিলেন না। ইউনূস সাহেব তো মানে আমি মোটামুটি মানে আমাদের যদি দেখি, মানে আমাদের দেখাটা যদি বিশেষ করি, উনি লন্ডন বৈঠকের পর ইলেকশন নিয়ে আসলে পরিষ্কার করে বললেন, এবং সেটা নিয়ে আবার জামাত ইসলামী অসন্তুষ্টি জানালো, কারণ লন্ডনে গিয়ে উনি বৈঠক করে উনি ওইখানেই ঘোষণা দিয়ে দিলেন, বা উনার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। তার আগ পর্যন্ত উনি বলতেছিলেন না তো, বরং বিএনপি থেকে চাপ দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বাইরে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি বলতেছেন মাত্র একটা দল ইলেকশন চায়। ওনাকে জিজ্ঞেস করতে হবে। না, আপনি এগুলি খেয়াল করছেন কিনা যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ইউ আর রাইট। কেউ কেউ যে বলেন যে আপনারা যে একটা ইনডেমনিটি দিলেন 5 তারিখের পর থেকে, আসলে পুলিশ মারাটা বেশি করে, আসলে পুলিশের বেশ কিছু লোক মারা গেছে। আমাকে র্যাবের দায়িত্বে যিনি ছিলেন পুলিশের একজন অতিরিক্ত আইজি, তিনি আমাকে বলেছেন যে অন্তত 40 জনের দাফন কাফনের ব্যবস্থা তিনি করেছেন, লাশগুলি পড়েছিল। তো সেগুলি হত্যার ক্ষেত্রে যে আপনারা বললেন যে এগুলি বিচার হবে না বা সেগুলির মামলা নেওয়া হলো না, এইটা কি পুলিশ বাহিনীর মধ্যে এক ধরনের সৃষ্টি করেছে যে আমি তো উমুকের কথা শোনা যায়, আমাকে আইসা এইটা ফেস করতে হচ্ছে, তাহলে আমি নেক্সটে আমি এটা কেন করব? অনেকে যে এটা বলেন, ইজ ইট রাইট? আমি অ্যাজ এ ফোর্স কমান্ডার, এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মুখে বলি বা না বলি থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যে উনি বলছেন ওরা এখান দিয়ে আবার আসতেছে, তোমাদের কি এটা গায়ে লাগে না? তোমরা এটা দেখতে পারো না যে ওরা কেমনে আসে? তোমাদের গায়ে শক্তি নাই? মানে দ্যাট ইজ সো রিডিকুলাস। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানে কোনো রাজনৈতিক দল করতেন তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ এটা উনি বলতে পারেন, কিন্তু উনি চেয়ারে বসে এটা বলছেন। কিন্তু আরো একটা জিনিস খালি আপনার দৃষ্টি আকর্ষণ করে, আপনি বিসিএস এর কথা বলতেছিলেন। আমি বিসিএস যেই ব্যাচের 20 সেই ব্যাচের কিছু এই আপনারা চলে যাওয়ার আগে তাদেরকে প্রমোশন দিচ্ছেন এডিশনাল সেক্রেটারি। তো এইটা এডিশনাল সেক্রেটারি প্রমোশন দেওয়ার ক্ষেত্রে এইটা ইয়ার ওল্ড মানে একটা ট্রেডিশন যে আপনি আসলে প্রমোশন দেওয়ার সময় প্রথম 25 জন যারা আছেন তাদের ক্ষেত্রে আপনি একদম খুব দলবাজ মুক্তমুখ না হলে আপনি সেটা দিবেন না। ইন্টারেস্টিং ব্যাপার, ফার্স্ট বয়কে প্রমোশন দেওয়া হয়নি। আমাদের ব্যাচের ফার্স্ট বয় ডিডন্ট গেট প্রমোশন। কেন? কোনো কারণ নাই, কিন্তু উনি কিন্তু ডিসি হন নাই। আমাদের 48 জন ডিসি ছিল আমাদের ব্যাচের, পরে ছোট মিলা, কিন্তু উনি ডিসি হন নাই, উনি পিএস ছিলেন না, তাও এটা করা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্ল্যানিং কমিশনে সব সময় আপনি যখন ক্যাবিনেটে ছিলেন আপনিও দেখবেন যে আপনি ব্রাইট অফিসারদেরকেই নিয়ে আসতে চান সেখানে, শুধু দলবাজদের না। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করছে, তার প্রমোশন হবে না, আমাদের ব্যাচের না বা তারপরের ব্যাচের, একই দশা। তো এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসই করে গেছেন। মানে কেন? মানে এইটা তো উনার তো আর মানে এগুলি করা দরকার ছিল না, এবং উনি এগুলি করছেন, ডেলিভারেটলি করছেন, অথবা না বুঝে করছেন। আমি জানি না কেন করছেন। এটা উত্তর তো খালেদ, না আমি আপনার সাথে শুধু শেয়ার করলাম, আসলে উত্তর না। মানে এটা কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমাকে লোকে বলে আপনি খালি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসা
পর থেকে একদম পর দিন থেকে আমি খেয়াল করতেছিলাম যে হি ইজ লস্ট, হি ইজ লাইক, আপনারা আর্মিতে একটা কথা বলেন না যে একটা হেডলেস চিকেনের মতো উনি ঘুরে বেড়াচ্ছেন। না না, অ্যাডমিনিস্ট্রেটিভলি উনি তো এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন না, এবং ওনার আশেপাশে যারা ছিলেন তাদের উচিত ছিল তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে তারা করেছে কিনা আই ডোন্ট নো। কিচেন ক্যাবিনেট, এখন কিচেন ক্যাবিনেট পৃথিবীর সব দেশেরই একটি বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেও হয়তো কেউ কেউ ছিলেন যাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশি কথা হতো। এখন আমরা আপনার কাছে একটু জানতেই চাই, আপনি সেই কিচেন ক্যাবিনেট বা ওই অল্প কয়জনের মধ্যে ছিলেন কিনা, যদি না থাকেন অন্যরা কে ছিল। মানে এখন আমরা কিচেন ক্যাবিনেটের কথা শুনতেছি কেন, কারণ আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি আসলে তাদের যে ক্ষমতার ব্যাটনটা তারেক রহমানের কাছে তুলে দিলেন। খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা থেকে, মানে পতাকা নিয়েই কেমনে ফেরত আসলেন, কেমনে অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়, কেমনে প্রেসিডেন্ট থেকে যায়, মানে এগুলি কতগুলি প্রশ্ন কিন্তু মারাত্মক। এখন আমরা সেজন্য জানতে চাই যে মানে ব্যাপারগুলি কি আসলে সব কোইন্সিডেন্স, নাহলে আমার তো এখন প্রশ্ন করতেই হবে যে সেই কিচেন ক্যাবিনেটে ছিলেন কে। আমি জানি যে তৌহিদ হোসেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি ছিলেন না, আপনি ছিলেন না, আসিফ নজরুল বলছেন যে উনি ছিলেন না, তো যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছে যে তারা ছিল না। তাহলে কি নাহিদ ইসলাম সাহেব ছিলেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ছিলেন, মাহফুজ আলম সাহেব ছিলেন, আদিলুর রহমান খান সাহেব ছিলেন, সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন, ফজল মানে যিনি এই জ্বালানি উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, উনি ছিলেন। ইতিহাসের খাতিরে আপনার কাছ থেকে এটা একটু শুনতেও চাই যে কারা কিচেন ক্যাবিনেটের সদস্য। আমি খালেদ, আমি যদি অ্যাকচুয়ালি জানতাম, আমি আন্দাজে আমি নাম যদি আপনাকে বলতে থাকি উইল ইট বি অল রাইট? হ্যাঁ, আমি জানি না, কিন্তু যেটা আমি বললাম সব জায়গাতেই থাকে, এখানে হচ্ছে হয়তো ছিল। যে আপনি যেটা বলেছেন এটা কিচেন ক্যাবিনেট এমন কোনো নতুন সাবজেক্ট তৈরি হয়ে আসেনি। প্রত্যেক সরকারের সময়ে এখন 50 জন মন্ত্রী নিয়ে 40 জন মন্ত্রী নিয়ে তো একটা প্রধানমন্ত্রী সব দিন ডিসিশন হতে পারে না। কাজেই একটা তো সলা পরামর্শে যে এখন উপদেষ্টারা আছেন, আপনি কি মনে করেন যে সব মন্ত্রীকে ডেকে প্রধানমন্ত্রী কথা বলেন না? ওনার উপদেষ্টারা আছে, তারাও তাদের সাথে কথা বলেন, তারপরে এটা হয়তো ক্যাবিনেটে আসে, ক্যাবিনেটে আলোচনা হয়, সেখানে হয়তো কোনো মতামত থাকলে সেই মতামত থাকে, না থাকলে থাকে না। তো কিচেন ক্যাবিনেট এমন একটা কোনো বড় জিনিস না যে একবার আকাশ থেকে পড়লাম যে শুধু ডক্টর ইউনূসের এখানে কিচেন ক্যাবিনেট ছিল বা যদি থেকে থাকে আর অন্য কোনো জায়গায় ছিল না, নতুন একটা আবিষ্কার। ইট ইজ নট এট অল। 9 তারিখে খলিল সাহেব এবং বশির সাহেব বাণিজ্য উপদেষ্টা তারা এটা সাইন করলেন এবং বললেন এইটা পরবর্তী সরকারই আইসা করবে, আমরা শুধু সাইনটা করে গেলাম। মানে চুক্তি এরকম করে সাইন করে নাকি কেউ? মানে আমি সাইন করলাম, পরবর্তী সরকার আইসা এটা সংসদে আলোচনা করে এটা পালন করবে, মানে এইটা না, ও যেটা শোনেন, যেটা আমাদেরকে বলা হয়েছে, যেটা আমি শুনেছি আমার কানে, জি, স্বয়ং খলিল সাহেব নিজেই তো বললেন যে দুই বড় পার্টির সাথে আলোচনা করে এটা করা হয়েছে। নিশ্চয়ই, তাহলে তো আর নিশ্চয়ই দুই পার্টির সাথে আলোচনা করেই করছে, কারণ বিএনপি তো এটা নিয়ে বলে নাই যে খলিল সাহেব আমাদের সাথে আলোচনা করে নাই। বিএনপি তো খলিল সাহেব এত সুন্দর একটা চুক্তি করছে, বিএনপি তো খলিল সাহেবকে পুরস্কার দিছে আবার মন্ত্রিত্ব দিয়ে। সেটা আমি জানি না, এটা তো ওটা আমি ওই জাজমেন্টে আমি যাবো না। বিএনপিও করেনি, ইভেন অপোজিশনে যে জামাত ইসলামী, এনসিপি, কেউই তো কথা বলেনি, না কেউই কথা বলে নাই, সবাই এটা পক্ষে আছে যে চুক্তি ভালো হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই জাতি অন্তত পক্ষে একটা ব্যাখ্যা দাবি করে, অথবা প্রধান উপদেষ্টার কাছ থেকে, সাবেক প্রধান উপদেষ্টার কাছ থেকে, যে ভাই এটা কি করছিলেন আপনারা, যদি ঠিকই করেন সেইটাও বলেন। এইটাও মানে আমাদের নাগরিক হিসেবে এইটা কি আমাদের একটা দাবি করা উচিত না যে আপনারা যদি ঠিকই করেন? আমি মনে করি ইয়েস, শুধু নাগরিক হিসেবে না, আমরা যারাই ছিলাম ওখানে কালেকটিভ একটা ক্যাবিনেট, আমরা তো সবাইও জানতে চাচ্ছি যে হোয়াট রিয়েলি হ্যাপেন। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, তিনি যদি এটা ব্যাখ্যা করে বলেন তাহলে অনেক ধোঁয়াশা কেটে যাবে। আমি বলি আপনাকে, এতগুলো মৃত্যু, এটা তো অ্যাবসলিউটলি আনওয়ারেন্টেড এবং নট অ্যাকসেপ্টেবল। আমার খুবই আফসোস লাগে যে কেন জানি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ খুবই হাইড এন্ড সিক গেম
এর মধ্যে আসেন, কেন সেটা আমি জানি না। আমি একটা উদাহরণ দিই এবং আপনার কাছে এটা একটা মতামত জানতে চাই। আমি একজন সাবেক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ইন্টারভিউ করতেছিলাম, তো তার কাছে আমি জানতে চাইলাম যে আপনি যে ইশাক সাহেবকে মেয়র পদে বসতে দিলেন না, এটা কি আপনার ব্যক্তিগত পার্সোনাল ভেন্ডারটা বা অন্য কোনো কিছু? তখন উনি বললেন যে না, এইটার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আমারই না, এই সিদ্ধান্ত হচ্ছে ক্যাবিনেটের। আপনি যে ঢাকা উত্তরে এজাজ সাহেবকে প্রশক বসাইলেন, সেইটা কি আপনার পার্সোনাল চয়েস? না, এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত ক্যাবিনেটের। অথচ এর কয়েকদিন আগে আমি আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে জানতে চেয়েছিলাম যে কেন ইশাক সাহেব মেয়র বসতে পারলেন না, কেন শাহাদাত সাহেব বসেছেন। উনি আমাকে জবাব দিয়েছেন যে এর আগে যিনি এলজিআরডি উপদেষ্টা ছিলেন অর্থাৎ অ্যাডভোকেট হাসান আরিফ, তিনি বিষয়টা আমলে নেননি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমলে নিয়েছেন। অর্থাৎ এটি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া করেছেন। আপনাদের সরকারের যিনি মুখপাত্র ছিলেন জনাব শফিকুর রহমান, তার কাছে জানতে চেয়েছি এটা কিভাবে হলো, বলছে যে এটা এই জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা করেছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কাছে এটা জানার পরে আই ওয়াজ সারপ্রাইজ যে এটার মধ্যে ছিলই না, ক্যাবিনেট সিদ্ধান্ত নিছে, ওর উপরে চাপানো হয়েছে। এইটা কিরকম আমার যদি একটু বলতেন। মানে আমি তো সরি, আমি একটু লম্বাই প্রেক্ষাপট বললাম যে আপনাকে আপনি প্রেক্ষাপট ঠিকই বলেছেন। আমি আই ডোন্ট রিমেম্বার এই প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছিল বলে, আই ডো নট রিমেম্বার। যদি সামরিক বাহিনীতে আপনি এটা বলতেছেন যে ওই সরকারের উপর, মানে আপনাদের সরকারের উপর সামরিক বাহিনীর সেই অর্থে কোনো প্রভাব, নাক গলানো, মানে 111-এর সরকারটা যেরকম ছিল যে হুইচ উদ্দিন ইজ রানিং দিস কান্ট্রি, ওরকম কিছু হয় নাই। মানে না না না, আই ডোন্ট থিঙ্ক চিফ অ্যাডভাইজার ওয়াজ এভার কোয়েসড বাই দি আর্ম ফোর্সেস। অন্তত আমি তো মানে আই ওয়াজ প্রিটি সিনিয়র অফিসার আর্ম ফোর্সেস এর মধ্যে, তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারতাম। আমার মনে হয় না এখন যে তিনজন চিফ আছেন, হ্যাঁ, ওয়েল মিনিং পিপল, বিকজ আমি এনাদেরকে একদম শৈশব থেকে দেখেছি যদি বলি। রাইট, আপনার সঙ্গে তারা কাজও করছেন কেউ কেউ। আচ্ছা, আপনি কি এইটা নিয়ে কিছু মানে সামরিক বাহিনীর বাজেটে স্বচ্ছতা থাকা উচিত কিনা, সোর্স মানি বা ডিজিএফআই এর পলিটিক্যাল উইং এর জন্য কত টাকা আসলে দেয়া হচ্ছে, সরকার তাকে কিভাবে ব্যবহার করছে, এইটা কি স্বচ্ছতা আনার দরকার বলে আপনি মনে করেন? না যেরকম আছে সেরকম থাকাটাই ঠিক আছে বলে আপনি মনে করেন? আপনি যদি নাও বলেন। খালেদ মহিউদ্দিন সাহেব, আমি অনেক বছর আগে, সেই বইটি বোধহয় এখন পাওয়া যায় না, there was a book sensation তৈরি করেছিল probably in late 60s। বইটির নাম ছিল ইনভিজিবল গভর্নমেন্ট। ইন্টারেস্টিং নাম তো, ইনভিজিবল গভর্নমেন্ট। আপনি বইটি পড়েছেন? না, পড়ি নাই। লিখে রাখেন না, পড়ি নাই। আপনি আমেরিকাতে পেলেও পেতে পারেন। জি জি, আমি দেখব। This was the first book which revealed how American government has few wings. Invisible government. Okay. এই বইটা তো অনেকে জানেনও না। বইয়ের নামটা হচ্ছে ইনভিজিবল গভর্নমেন্ট। বইটা বোধহয় তো আমেরিকা করলো সেটা ঠিক আছে, বাংলাদেশের জন্য কি এটা ভালো? মানে এটা থাকা ভালো? মানে আপনি কি মনে করেন? আমি স্ট্রেট ওয়ে এটা আপনার জবাব দিতে পারছি না, বিকজ আই হ্যাভ টু স্টাডি হোয়াট হ্যাপেন্স ইন মোর ডেমোক্রেটিক কান্ট্রিজ গুলোতে। ওকে, ব্রিটেনে কি হয়, আপনি তো যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলছেন, আমার কাছে মনে হয় যে সিআইএ নিয়ে ইনভিজিবল গভর্নমেন্ট আমার পড়া না থাকলেও সিআইএ এর কার্যক্রম সম্পর্কে আমার মোটামুটি একটু আইডিয়া আছে। সিআইএ কিন্তু আমেরিকার অভ্যন্তরে আসলে অপারেট করতে পারে না, করতে গেলে এফবিআই করে তাদেরকে এফবিআই ধরে নিয়ে যাবে তারা যদি অপারেট করতে চায়। আমাদের না এফবিআই করে, আমি শুধু সিআইএ সিম্বলিক কথা বলছি। আচ্ছা সিআইএ সিম্বলিক কথা বলছি, আমি ইন্টেলিজেন্স কথা বলছি। কিন্তু আমাদের ধরেন এফবিআই এরও তো, হ্যাঁ, এফবিআই এরও গোয়েন্দা সংস্থা আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু কাজী সাহেব সবকিছু তো আমরা তো নিজেরা তৈরি করে নি। রাইট, এটা হ্যাঁ, আমরা কলন করেছি, ব্রিটিশ থেকে কলন করেছি, না ব্রিটিশ ইন্ডিয়া থেকে করেছি, না আমার ডিজিএফআই তে, রাইট, পাকিস্তান থেকে করেছি, না ইন্ডিয়া থেকে করেছি। ডিজিএফআই তে যে মানে কর্মকর্তারা আছেন তাদের শীর্ষ পর্যায়েও আসলে আমার কোর্সমেট বন্ধু বান্ধব তারাও রয়েছেন খুবই শীর্ষ পর্যায়ে, তারা মনে দুঃখ পায় না। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করতেছিলাম যে জেনারেলকে পেয়ে যে আসলে এটা আমাদের লাগবে কিনা। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করি। এটা সবসময়ের মতোই আপনার সাথে কথা বলা সবসময় আনন্দের, অনেকগুলি বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং বরাবরের মতোই আপনি সবগুলি বিষয়
মানে দুই একটা বিষয় যেটা আসলে আপনারা হয়তো মানে উত্তর করাই ডিসেন্ট হবে না, সেগুলি বাদ দিলে প্রত্যেকটা বিষয়ে আসলে আপনি আমাদের কৌতূহল মিটিয়েছেন, আলোকপাত করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল। আমি চেষ্টা করেছি এবং আমি যা বলেছি খুব ফ্র্যাঙ্কলি কথাগুলো বলেছি।